সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। তো খুব একটা ভয়ঙ্কর নিউজ বারবার এখন নিউজে দেখাচ্ছে, সেটা হচ্ছে যে একটা ইরানিয়ান ফ্লাইট রিসেন্টলি ইরান থেকে চায়না যাচ্ছিল, আর মধ্যিখানে ইন্ডিয়ান এয়ার স্পেসে এসে এটিসিকে জানায়, ইন্ডিয়ান এয়ার যে এটিসি রয়েছে, দিল্লি এয়ারপোর্টের যে এটিসি রয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, তাদেরকে জানায় যে তারা একটা লাইভ থ্রেট পাচ্ছে এয়ার স্পেসের মধ্যেই। অর্থাৎ যে এয়ারলাইন্সটা এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ার স্পেসে রয়েছে, তার মধ্যে কিন্তু একটা লাইভ বম্ব থ্রেট কিন্তু রয়েছে। তো এটা বেসিক্যালি কিন্তু ইরানের একটা হচ্ছে এয়ারলাইন্স, মহান এয়ার নামে এই এয়ারলাইন্সটার নাম। এটা একটা ইরানিয়ান প্রাইভেট এয়ারলাইন্স বলতে পারো। এটা ইরান থেকে আজকে সকাল 4টের সময় রিলিজ হয়েছে। 7টার মধ্যে তোমার হচ্ছে ইরান থেকে চায়না পৌঁছবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এরা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান এয়ার স্পেসে রয়েছে। আর ইন্ডিয়ান এয়ার স্পেসে থাকাকালীন এই মুহূর্তে তারা এটিসিকে জানাচ্ছে, দিল্লি এটিসিকে জানাচ্ছে যে তারা ইমিডিয়েটলি কিন্তু ল্যান্ড করতে চায় দিল্লিতে। তো খুব ইম্পর্টেন্ট একটা নিউজ, এবং কি কি হতে চলেছে আর পরবর্তীকালে কি কি হবে সেগুলো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একবার জেনে নাও, এটা হচ্ছে ইরানিয়ান প্লেন। এটা যাচ্ছে কোথায়? ইরান থেকে চায়না যাচ্ছে। আর টোটাল মানে তুমি যদি দেখো এখন যা রিসেন্ট আপডেট আসছে, সেখানে সেটা যেটা বলছে যে এটা প্রায় 35,000 ফিট উচ্চতায় রয়েছে, এবং দিল্লি থেকে 200 কিলোমিটার ওয়েস্টে রয়েছে। অর্থাৎ এখনও দিল্লি থেকে যদি দেখি আমরা 200 কিলোমিটার ওয়েস্টে আছে, দ্যাট মিনস এরা এখনও কিন্তু রাজস্থান, জয়পুর এই এরিয়াটাতে কিন্তু রয়েছে। তো এখন যেটা রিপোর্ট বলছে যে এরা চাইছে মানে বেসিক্যালি দিল্লিতে ল্যান্ড করতে। আর এই ইনপুটটা আসছে কিন্তু পাকিস্তান এটিসি থেকে, অর্থাৎ ইরান এটিসি থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোল দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বারবার রিপোর্ট করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্লেনটা এই মুহূর্তে এয়ার স্পেসে রয়েছে, ইন্ডিয়ান এয়ার স্পেসে রয়েছে, তাদেরকে দিল্লিতে যাতে ল্যান্ড করতে দেওয়া হয়। বাট এখানে তোমরা ডিটেলসও দেখতে পাচ্ছ, 4টা 17-তে এই ফ্লাইটটা অলরেডি রিলিজ হয়েছে। টোটাল ডিস্টেন্স কভার করবে প্রায় 6,000 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স কভার করবে। আর প্রায় 6 থেকে 7 ঘন্টার একটা টোটাল ডিস্টেন্স আছে। তো এই ডিস্টেন্সের মধ্যে ডিরেক্টলি গিয়ে চায়নাতে ল্যান্ড হবে। বাট তার আগেই কিন্তু এই ধরনের থ্রেট কিন্তু আসছে। ইন্ডিয়ান এয়ারফোর্স রীতিমতো বলতে পারো যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই অ্যাক্টিভ অবস্থায় আছে। এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারফোর্স খুব প্যানিক অবস্থায় আছে। এবং দেখো, সবথেকে আশ্চর্যের বিষয় এটা যে ইরান, একটা প্লেন ইরান থেকে এলো, এবং ইরানিয়ান কোনো এটিসি কন্ট্রোল, যারা এয়ার ট্রাফিক কন্ট্রোল রয়েছে, তারা দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে কোনো ইনফর্ম করছে না। এটা কন্ট্রোল করছে বেসিক্যালি, মানে যে ইনফরমেশনটা, ইনপুটটা আসছে, এটা পাইলটের তরফ থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল পাকিস্তানকে জানানো হয়েছে। দেন পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোল দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে কিন্তু জানিয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে অনেক কিছু রুলস চলে আসছে, অনেক কিছু প্রবলেম চলে আসছে। কারণ আমরা অলরেডি জানি যে মানে ইন পাস্ট আমরা যদি দেখি, এরকম বড় সড়ো হাইজ্যাকিং কিন্তু হয়েছে ঠিক সেম মেথডে। এইভাবেই কিন্তু ফুয়েল ভরার নাম করে কখনো দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করেছে, কখনো জয়পুর এয়ারপোর্টে ল্যান্ড করেছে, তারপরে সেখান থেকে হাইজ্যাকিং ইস্যু চালু হয়েছে, টেররিস্টদের ছাড়ার কথা বলা হয়েছে। তো এই সমস্ত ডিটেলস এক্ষুনি দেখতে পাবে। দেখো, ইনপুটটা আসছে কোথা থেকে? ইনপুটটা এটিসি পাকিস্তান থেকে আসছে, এটা এটিসি দিল্লিকে জানানো হয়েছে। বাট যেটা এভিয়েশন প্রসিডিওর, সেটাতে বলা আছে যে যে কোনো যারা পাইলট থাকবে, তারা যদি এরকম কোনো থ্রেট পায়, তাহলে কিন্তু সেটা ইমিডিয়েটলি হচ্ছে তাদের নিজস্ব যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেখান থেকে প্লেনটা রিলিজ হয়ে এসছে, দ্যাট মিনস ইরান এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো উচিত। দেন ইরান এয়ার ট্রাফিক কন্ট্রোল সেটাকে ইনফরমেশন প্রোভাইড করবে, নিকটবর্তী বা নিয়ার বাই যে এটিসি রয়েছে সেখানে রিপোর্ট করবে। বাট এখানে উল্টোটা হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে ইরান থেকে প্লেনটা পাকিস্তানের উপর দিয়ে উড়ে আসার সময় পাইলট নাকি পাকিস্তানের এটিসিকে জানিয়েছে যে তাদের যে প্লেনে এই মুহূর্তে একটা লাইভ বম থ্রেট রয়েছে। এখন পাকিস্তান এটিসি দিল্লি এটিসিকে জানিয়েছে। তো দিল্লি এটিসিতে তুমি জানো কিনা জানি না, বাট এটা আমি একটু বলে দিই, দিল্লিতে কিন্তু প্রত্যেক 1 মিনিটে একটা করে প্লেন কিন্তু ল্যান্ড করে। তার মানে বুঝতে পারছো, প্রত্যেক 1 মিনিটে যদি একটা করে প্লেন ল্যান্ড করে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি অন্য কোনো ফরেন এলিমেন্টকে যদি এই মুহূর্তে ল্যান্ড করাই, তাহলে দিল্লি এয়ারপোর্টের প্রেজেন্ট যে শিডিউল রয়েছে, সেই শিডিউলটা কিন্তু কমপ্লিটলি ব্রেকআপ পজিশনে চলে যাবে। বাট হিউম্যানিটির বেসিসে দিল্লি এয়ারপোর্ট এটা ইনফর্ম করেছে যে তারা চাইলে কিন্তু জয়পুর এয়ারপোর্টে কিন্তু এই মুহূর্তে ল্যান্ড করতে পারে, কারণ জয়পুরের দিকে যে ফ্লাইটগুলো যাচ্ছে সেগুলোকে কিন্তু দিল্লি এয়ারপোর্টে কনভার্ট করে দেওয়া হবে বা ট্রান্সফার করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে একটা ওদের কাছে সুবিধাও আছে। প্লাস দিল্লি থেকে যেহেতু এখনও প্রায় 200 কিলোমিটার ওয়েস্টে রয়েছে, তো জয়পুর এয়ারপোর্ট কিন্তু সব থেকে কাছাকাছি হবে। তো তাই জন্য কিন্তু ইমিডিয়েটলি কিন্তু জয়পুর এয়ারপোর্টে ল্যান্ড করতে বলা হয়েছে। সব থেকে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই পাইলট কিন্তু জয়পুর এয়ারপোর্টে হচ্ছে ল্যান্ড করতে কিন্তু রাজি হচ্ছে না। এটা সব থেকে বেশি আশঙ্কার কথা। অর্থাৎ এদের মেন টার্গেট যদি দিল্লি হয়ে থাকে, অর্থাৎ অনেক সময় আমরা দেখেছি যে সেন্ট্রাল ইন্ডিয়াটাকে সবাই টার্গেট করে, সেটা টেরারিস্ট হোক বা আদার্স যারা হাইজ্যাক করে তারা হোক, তারা সেন্ট্রাল ইন্ডিয়াটাকে টার্গেট করে। তো সেক্ষেত্রে দিল্লি এয়ারপোর্ট অনেক বেশি
বলতে পারো যে একটা থ্রেট পজিশনে রয়েছে। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এয়ারফোর্স স্টেশন যেটা জয়পুর, সেটাকে কিন্তু ইনফর্ম করা হয়েছে। আর এটা দিল্লি এটিসি জানে ভালো করে যে যদি জয়পুরে ল্যান্ড করে তাহলে এয়ারফোর্স যে স্টেশনগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করানো যাবে। তো সেই বেসিসে এয়ারফোর্স স্টেশনকে অ্যাক্টিভ করা হয়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে যে সুখোই M30 রয়েছে আমাদের, যে 30 MKI রয়েছে, তো এটা জানো যে এটা একটা ফাইটার এয়ারক্রাফট। এটা রিসেন্টলি খুব তাড়াতাড়ি ট্র্যাক করেছে এই মহান এয়ার পাইলটকে, এবং এয়ার পাইলট যেহেতু রিফিউজ করেছে তো সেখান থেকে সুখোই এদেরকে ইনফর্ম করেছে কাছে গিয়ে, মানে বলতে পারো যে একদম ডিরেক্টলি চলে গেছে এয়ারপোর্ট, মানে প্লেনের কাছে দিয়ে মহান এয়ারকে, যে এয়ারের যে পাইলট রয়েছে তাকে কিন্তু অলরেডি ইনফর্ম করেছে তারা যাতে ইন্ডিয়াতে যদি ইনকেস যদি জয়পুরে ল্যান্ড না করে তাহলে যেন ডাইরেক্টলি এখান থেকে ইন্ডিয়ান এয়ারস্পেস থেকে যাতে বেরিয়ে যেতে পারে, এবং তার জন্য যতটুকু স্টেপ নেওয়া দরকার সেটা কিন্তু সুখোই M30 যেটা রয়েছে সেটা কিন্তু স্টেপ নেবে, এটা কিন্তু ইনফর্ম করেছে পাইলটকে। তো পাইলট এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসিশন নিয়েছে যে তারা বাংলাদেশ এয়ারস্পেস হয়ে ডাইরেক্টলি চায়নাতে যেখানে তাদের ডেস্টিনেশন রয়েছে সেখানে কিন্তু যাবে। তো বলতে পারো, এক কথায় বলতে পারো যে আমাদের যে এয়ারফোর্স যেটা রয়েছে, সুখোই যেটা রয়েছে, সেটা বেসিক্যালি তাড়িয়ে দিয়ে এলো একটা এয়ারপ্লেনকে। এবার দেখো, যদি তুমি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA রুলস জানো, অর্থাৎ কোনো একটা এয়ারক্রাফটে যদি বম্ব থ্রেট হয় তাহলে কি কি স্টেপ নেওয়া হয় সেটা যদি জানো, তাহলে সেখানে অলরেডি মেনশন করা আছে যে বম্ব থ্রেট হলে কিন্তু নিকটবর্তী এরিয়াতে, নিকটবর্তী অর্থাৎ পাশাপাশি যে প্লেসগুলোতে যে এটিসি রয়েছে সেখানে কিন্তু ইমিডিয়েটলি ইনফর্ম করা দরকার আছে। অ্যান্ড সেই এটিসি যা কিছু ইনফরমেশন প্রোভাইড করবে হিউম্যানিটির বেসিসে ওই পাইলটকে কিন্তু সেটা মেনে নিতে হয়। বাট এখানে কিন্তু উল্টো হচ্ছে, এখানে পাইলট কিন্তু মিসবিহেভ করছে এবং পাইলট জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড না করে ডিরেক্টলি দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করতে বলছে। অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু FAA রুলস ফলো হচ্ছে না, তাই জন্য ইন্ডিয়ান অথরিটি, এভিয়েশন অথরিটি ডিসিশন নিয়েছে যে তারা এই প্লেনটাকে কিন্তু ইমিডিয়েটলি অন্য কোথাও সেন্ড করবে। যাই হোক, 1970, 1980 এবং 1990 এই তিনটে ইয়ারকে তুমি যদি দেখো, ইন্ডিয়ান ইতিহাসে, ভারতের ইতিহাসে সব থেকে বেশি প্লেন হাইজ্যাকিং হয়েছে। এই জন্য পরবর্তীকালে 2016 সালে এত হাইজ্যাকিং হচ্ছিল, 2016 সালে গভর্নমেন্ট অ্যান্টি হাইজ্যাকিং অ্যাক্ট 2016 কিন্তু অ্যাক্ট নিয়ে আসে। নাও এখানে একটু বলে দিই আমি তোমাদেরকে, এর আগে কিন্তু মাসুদ আজাহার তোমরা জানো সব থেকে যে আমাদের যে যদি দেখি যে হাইজ্যাকিং থেকে যেটা আমাদের জেলে ছিল, তারপর হাইজ্যাক করে ইন্ডিয়ান এয়ারলাইন্সকে হাইজ্যাক করে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল 1970-এ। তুমি এখানে দেখতেই পাচ্ছ জানুয়ারি 30, আমি তোমাকে দেখাচ্ছি, জানুয়ারি 30-তে তুমি দেখো ইন্ডিয়ান এয়ারলাইন্সকে হাইজ্যাক করা হয়েছিল শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত একটা হাইজ্যাকিং রুলসে। হাসিম কুরেশি নামে একজন ব্যক্তি, সে কিন্তু হাইজ্যাক করে। পরবর্তীকালে ফরেন মিনিস্টার, যে পাকিস্তানের ফরেন মিনিস্টার, সে পরবর্তীকালে লাহোরে আসে, সেখান থেকে হাইজ্যাকারদের সঙ্গে মিট করে, এরকম অনেক কিছু কিন্তু ইস্যু হয়েছিল। তারপরে দেখো ঠিক একইভাবে 71-এ 5 বছর যেতে না যেতে 1976-এ তুমি দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান এয়ারপ্লেন বোয়িং 737কে হাইজ্যাক করে দিয়ে পালাম এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি 6 জন যদি দেখো কাশ্মীরি টেররিস্ট, তারা কিন্তু করে নিয়ে যায়। তারপর ঠিক একইভাবে দেখো 1978-এ ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 410-কে হাইজ্যাক করা হয় এবং পরবর্তীকালে তাকে পালাম এয়ারপোর্টে ফের নিউ দিল্লির যে পালাম এয়ারপোর্ট সেখানে কিন্তু হাইজ্যাক করে ল্যান্ড করানো হয়। ঠিক একইভাবে 1980-তে তুমি দেখো IC-423 যে প্লেন ছিল তাকে দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত হাইজ্যাক করে নিয়ে আসা হয়। এখানে তুমি দেখতেই পাচ্ছ দিল্লি থেকে অমৃতসর হাইজ্যাক করে নিয়ে আসা হয়, তখন 6 সেপারেটিস্ট যারা ছিল তারা কিন্তু হাইজ্যাক করে নিয়েছিল। ঠিক একইভাবে 1981-এ নভেম্বরের 25-এ এয়ার ফ্লাইট 224 যেটা রয়েছে তাকেও কিন্তু হাইজ্যাক করা হয়েছিল। এরকম অসংখ্য হাইজ্যাকিং কেস কিন্তু হয়েছে, এরকম অনেকবার হয়েছে যে, এবং তুমি দেখো 1990-তে, আমি তোমাকে এখানে একটা কথা বলছি, 1990-তে তুমি দেখো এইখানে বাবরি মসজিদের কেস যখন চলছিল তখনও কিন্তু হাইজ্যাক হয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 8110, সেখানে লখনৌ এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্টের মধ্যখানে কিন্তু তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়। ফের 1993-তে দেখো মার্চ 27-এ ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 439 যেটা, তাকেও হাইজ্যাক করে নিয়ে আসা হয়। এটা আবার হাইজ্যাক করে মানে বম্ব থ্রেট দিয়েছিল, প্লেনের মধ্যে বসেই একজন বম্ব থ্রেট দিচ্ছে যে আমি এটাকে কিন্তু যে কোনো সময় এক্সপ্লোসিভটাকে ইউজ করব, এবং সে কে ছিল পরবর্তীকালে সে জানা যায় সে একজন ট্রাক ড্রাইভার ছিল। তো এরকম বহু কেস কিন্তু হয়েছে, ইন ফিউচার এরকম আরও হতে পারে। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট কিন্তু অ্যান্টি হাইজ্যাকিং অ্যাক্ট কিন্তু নিয়ে এসেছে। তো প্রেজেন্ট ডেটে এটা কি করছে ওরা, চিন্তাভাবনা যেটা দেখেছিল, আমার যতদূর আইডিয়া হচ্ছে, যদি ওখানে কোনো টেররিস্ট থাকে বা ওখানে কোনো কেউ থাকে, তারা কি করবে, ওই প্লেনটাকে দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করাবে, দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করানোর পর সেখানকার গভর্নমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করবে, দিয়ে বলবে যে এই প্লেনের মধ্যে যতজন মানুষ আছে তাদেরকে মেরে দেওয়া হবে, যদিও তারা ইন্ডিয়ান নয়,
তারা কেউ চাইনিজ থাকবে, কেউ ইরানিয়ান থাকবে। কিন্তু যেহেতু আমাদের দেশের মধ্যে এটা হচ্ছে, পরবর্তীকালে আমাদের দেশের উপরে ইন্টারন্যাশনাল প্রেশার আসবে, দিয়ে কোনো টেরোরিস্ট যাদেরকে জেলে ভর্তি করে রাখা হয়েছে বা এরকম কোনো কিছু দাবি কিন্তু ওরা করতে পারে, দিয়ে করে কি করবে সেখান থেকে নিয়ে কিন্তু বেরোতে পারে। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল প্রেশারটা কিন্তু আসতো। তো যাই হোক, একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে ইন্ডিয়া বেঁচেছে বলতে পারো। এই মুহূর্তে জানা যাচ্ছে যে এটা ইন্ডিয়ান এয়ার স্পেস ক্রস করে বাংলাদেশ এয়ার স্পেস থেকে এন্টার নিয়েছে এবং সেখান থেকে চায়নার দিকে, টুয়ার্ডস চায়নার দিকে কিন্তু যাচ্ছে। তো হোপফুলি জিনিসটা বুঝতে পারলে, হাইজ্যাকিং কিভাবে হয়, কিভাবে রুলস ফলো করে, এর আগে আমরা কত হাইজ্যাকিং সামনাসামনি হয়েছে, সব জিনিসগুলো ক্লিয়ার হলো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে যারা এই নতুন নতুন ইন্টারেস্টিং জিনিসগুলো জানতে চায়। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেল অন করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই বাই।